প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত প্রতিরোধ চলবে বলছে হামাস। স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়ার প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হামাস। গত মঙ্গলবার জাতিসংঘের সদর দপ্তর থেকে দেওয়া এক ঘোষণাপত্রের অস্ত্রত্যাগের আহ্বানের জবাবে সংগঠনটি এই প্রতিক্রিয়া জানিয়েছে। গত বৃহস্পতিবার হামাসের সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, দখলদারির অবসান এবং জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সম্পূর্ণ সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত প্রতিরোধ থামাবে না তারা। মঙ্গলবার জাতিসংঘের সদর দপ্তর থেকে দেওয়া ঘোষণায় বলা হয়েছিল, গাজায় যুদ্ধবন্ধে হামাসকে এই উপত্যকায় তার শাসনের অবশ্যই অবসান ঘটাতে হবে এবং আন্তর্জাতিক অংশগ্রহণ ও সমর্থনের মাধ্যমে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে অস্ত্র সমর্পণ করতে হবে। সার্বভৌম ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যের সঙ্গে এটি সঙ্গতিপূর্ণ। সৌদি আরব, কাতার, ফ্রান্স, মিশর সহ 17টি দেশ ইউরোপীয় ইউনিয়ন ও আরব লীগ ঘোষণাপত্রটি সমর্থন করেছে। এটি দ্য নিউ ইয়র্ক ঘোষণাপত্র হিসেবে পরিচিতি পেয়েছে। বৃহস্পতিবার আলাদা এক বিবৃতিতে প্রতি শুক্র, শনি ও রবিবার বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্র দেশগুলোর দূতাবাসের বাইরে বিক্ষোভ করার আহ্বান জানিয়েছে হামাস। ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তা অব্যাহত রাখার আহ্বানও জানিয়েছে তারা। অনাহারে মৃত্যু 154। গাজায় কর্মরত চিকিৎসকেরা জানিয়েছেন, উপত্যকাটিতে অনাহারে আরও 2টি শিশু এবং এক তরুণ মারা গেছেন। এ নিয়ে সেখানে অনাহারে মৃত মানুষের সংখ্যা দাঁড়াল 154টি, তাদের মধ্যে শিশু 89টি। গাজায় প্রায় 21 লাখ মানুষের বসবাস। উপত্যকাটিতে গত মার্চ থেকে নতুন করে অবরোধ শুরু করে ইসরায়েল। এ কারণে সেখানে ত্রাণবাহী কোনো ট্রাক প্রবেশ করতে পারছিল না। আন্তর্জাতিক চাপের মুখে সম্প্রতি কিছুদিন ধরে গাজায় সীমিত পরিমাণে ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে ইসরায়েল। এই ত্রাণ প্রয়োজনের তুলনায় অত্যন্ত নগণ্য। ত্রাণ নিতে প্রাণহানি 1373। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জানিয়েছে, গাজায় গত মে মাস থেকে এখন পর্যন্ত ত্রাণ আনতে গিয়ে মোট 1373 জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে 859 জন মারা গেছেন বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ কেন্দ্রে। গত মে মাসের শেষ থেকে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থাটি ইসরায়েলি সেনাদের সহায়তায় গাজার কয়েকটি স্থানে ত্রাণ দিচ্ছে। অন্য 514 জন মারা গেছেন ত্রাণবাহী ট্রাকের আশেপাশে। তারা ত্রাণের জন্য অপেক্ষা করছিলেন। অধিকাংশ ইসরায়েলের সেনার গুলিতে নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শুক্রবার সকালে গাজায় অন্তত আরও 42 জন নিহত হয়েছেন। এর মধ্যে ত্রাণ আনতে গিয়ে প্রাণ হারিয়েছেন 15 জন। এই নিয়ে প্রায় 22 মাসের সংঘাতে গাজায় ইসরায়েলি সেনাদের হামলায় নিহত হয়েছেন অন্তত 60,332 জন। গাজায় স্টিভ উইটকফ। গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ গাজা সফর করেন। তিনি উপত্যকাটির রাফা এলাকায় GHF-এর একটি ত্রাণ বিতরণ কেন্দ্র ঘুরে দেখেন। এ সময় ইসরায়েলে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত মাইক হুকাবি তার সাথে ছিলেন। তারা 5 ঘণ্টার বেশি গাজায় ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে উইটকফ নিজেই একথা বলেছেন। আগের দিন তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে সাক্ষাৎ করেন। উইটকফ বলেছেন, মাঠের পরিস্থিতি বুঝতে এবং তথ্য সংগ্রহ করতে আমরা গাজায় গিয়েছিলাম। গাজার মানবিক পরিস্থিতির একটি স্পষ্ট ধারণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে পৌঁছে দেওয়াই আমার উদ্দেশ্য, যাতে করে গাজাবাসীর জন্য খাদ্য ও চিকিৎসা সহায়তা পৌঁছাতে পরিকল্পনা প্রণয়নে সহায়তা করা যায়। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত ও আবাসন খাতে সাবেক আইনজীবীর উইটকফের আন্তর্জাতিক নীতি ও মানবিক সহায়তা সংক্রান্ত কোনো অভিজ্ঞতা নেই। তৎসত্ত্বেও তিনি মধ্যপ্রাচ্যের সংকট দূরীকরণের চেষ্টার পাশাপাশি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ গুপ্তনীতি চালাচ্ছেন। ইতিমধ্যে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে একাধিকবার বৈঠক করেছেন। এদিকে কালো জাদুর অভিযোগে নিশ্চিহ্ন পরিবার, বিহারের গ্রামটিতে এখন নিস্তব্ধতা। ভারতের বিহার রাজ্যের টেডগামা গ্রামে গত 6 জুলাই রাতে ঘটে যাওয়া এক ভয়াবহ ঘটনায় এখনও স্তব্ধ হয়ে আছে একটি পরিবার। কালো জাদুবিদ্যা চর্চার অভিযোগে একদল মানুষ ওই রাতে পরিবারটির 5 সদস্যকে নির্মমভাবে হত্যা করেন। অভিযোগ রয়েছে তাদের জীবন্ত পুড়িয়ে ফেলা হয়েছে। এ ঘটনার 3 সপ্তাহ পেরিয়ে গেলেও পরিবারটির বেঁচে যাওয়া সদস্যরা এখনও সেই বিভীষিকার ধাক্কা সামলাতে পারেননি। মনীষা দেবী নামের পরিবারটির এক স্বজন বলেন, 6 জুলাই রাতটা ছিল তার জীবনের সবচেয়ে অন্ধকার এক রাত। রাত প্রায় 10টার দিকে একদল উচ্ছৃঙ্খল জনতা তাদের এক আত্মীয়ের বাড়ির সামনে জড়ো হন, আর ভোর হওয়ার আগেই 71 বছরের বিধবা কাটো ওরাও সহ 5 জন নিহত হন। বিহারের এই ঘটনা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য বলছে, 2000 থেকে 2016 সালের মধ্যে শুধু কালো জাদুবিদ্যার চর্চাকারী সন্দেহে ভারতের 2500-র বেশি মানুষকে হত্যা করা হয়েছে। তাদের বেশিরভাগই নারী। তবে টেডগামায় যা ঘটেছে তা আলাদা গুরুত্ব পাচ্ছে, কারণ সেখানে একসঙ্গে একই পরিবারের 5 সদস্যকে হত্যা করা হয়েছে।
অধিকারকর্মীরা বলছেন, ভারতের পিছিয়ে পড়া আদিবাসী গোষ্ঠীর মানুষেরা এখনও কুসংস্কার আর কালো জাদুবিদ্যায় বিশ্বাস করেন। বিহারের এই ঘটনায় জড়িত ব্যক্তিরাও সেসব গোষ্ঠীরই মানুষ। নিহত আর অভিযুক্ত দুই পক্ষই ওরাও আদিবাসী গোষ্ঠীর মানুষ। তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে একসঙ্গে বসবাস করছিলেন। কিন্তু ৬ জুলাই রাতে যা ঘটেছে তা তাদের সম্পর্কের মধ্যে এমন একটা বড় ফাটল তৈরি করেছে যা সহজে ঠিক হওয়ার নয়। টেডগামা গ্রাম এখন একদম নিস্তব্ধ। কাটোদেবীর ৪ ছেলে ও তাদের পরিবার ছাড়া সবাই গ্রাম ছেড়ে চলে গেছে। কিছু ঘরে তালা লাগানো, আবার কিছু ঘর এমনভাবে ফেলে রাখা হয়েছে যেন মানুষ হঠাৎ করে পালিয়ে গেছে। নিহত ব্যক্তিদের আত্মীয়স্বজন, পুলিশ ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ঘটনার রাতের চিত্র বোঝার চেষ্টা করেছে বিবিসি। মনীষা দেবী বলেন, তিনি ঘটনার রাতে হঠাৎ হইচই শুনে বাইরে বের হয়ে আসেন। তখন দেখেন কাটোদেবীর বড় ছেলে বাবুলাল ওরামের বাড়ির সামনে একটা বড়সড় জটলা তৈরি হয়েছে। ওই রাতে কাটোদেবী ছাড়াও ছেলে বাবুলাল, তার স্ত্রী সীতা, তাদের ছেলে মঞ্জিত এবং পুত্রবধূ রানী দেবীকে হত্যা করা হয়। তাদের কিশোর বয়সী ছোট ছেলে শুধু প্রাণে বেঁচে যায়। বিহারের এই ঘটনা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য বলছে, ২০০০ থেকে ২০১৬ সালের মধ্যে শুধু কালো জাদুবিদ্যার চর্চাকারী সন্দেহে ভারতে ২৫০০-র বেশি মানুষকে হত্যা করা হয়েছে। তাদের বেশিরভাগই নারী। পুলিশের প্রাথমিক অভিযোগে একই গ্রামের বাসিন্দা রামদেব ওরাওকে প্রধান অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। পুলিশ বলছে, রামদেবীর ছেলে প্রায় ১০ দিন আগে অসুস্থ হয়ে মারা গেছেন। এরপর তিনি অভিযোগ করেন যে কাটোদেবী ও তার পরিবার কালো জাদুবিদ্যা করে তার ছেলেকে মেরে ফেলেছে। তবে সে অভিযোগের কোনো নিশ্চিত প্রমাণ নেই। পুলিশ বলছে, রামদেব এখন পলাতক, তাকে খোঁজা হচ্ছে। যেদিন খুনের ঘটনা ঘটে সেই দিন রাতে রামদেব তার কিশোর বয়সী অসুস্থ ভাতিজেকে কাটোদেবীদের বাড়িতে নিয়ে এসেছিলেন। মনীষা দেবী বলেন, তিনি দেখেছিলেন ওই কিশোরকে মাটিতে শুইয়ে রাখা হয়েছিল। গ্রামের ওঝা তখন মন্ত্র পড়ছিলেন আর ঝাড়ফুঁক দিচ্ছিলেন। মনীষা দেবী পুলিশের কাছে করা অভিযোগে বলেছেন, কাটোদেবী ও বাবুলালের স্ত্রী সীতা দেবীকে ডাইনি বলে দোষারোপ করছিলেন গ্রামের ওঝা। রামদেবের পরিবারের সদস্যের মৃত্যু এবং অসুস্থ হওয়ার জন্য এই দুজনকে দায়ী করা হয়। মনীষা বলেন, কাটোদেবীকে ঘর থেকে টেনে বাইরে আনা হয় এবং বলা হয় ৮ ঘণ্টার মধ্যে অসুস্থ ছেলেটিকে সুস্থ করতে হবে। সীতাদেবী তখন পাশের গ্রামে মায়ের বাড়িতে ছিলেন। তাকে বলা হয়, তাড়াতাড়ি ফিরে না আসলে পরিবারের সদস্যকে আর জীবিত দেখতে পাবেন না। এদিকে ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও ৬২ ফিলিস্তিনি নিহত। ইসরায়েলি বাহিনীর গুলিতে গাজায় শনিবার ভোর থেকে ৬২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই খাদ্য সহায়তা নিতে গিয়েছিলেন বলে আল জাজিরার কাছে গাজা উপত্যকার হাসপাতাল সূত্র জানিয়েছে। নিহতদের মধ্যে ৩৮ জনই বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা GHF-এর তত্ত্বাবধানে পরিচালিত খাদ্য বিতরণ কেন্দ্রে সহায়তা নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন। এই সংস্থা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে পরিচালিত হচ্ছে এবং তা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা রয়েছে। ইসরায়েল গত সপ্তাহে ঘোষণা করেছিল যে তারা কিছু এলাকায় সাময়িক যুদ্ধবিরতি বা ট্যাকটিক্যাল পজ কার্যকর করবে যাতে ফিলিস্তিনিরা সহজে মানবিক সহায়তা পেতে পারে। কিন্তু বাস্তবে এর বিপরীত চিত্রই দেখা যাচ্ছে। জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মতে শুধুমাত্র বুধবার ও বৃহস্পতিবারেই খাদ্য সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় ১০৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে অক্টোবর ২০২৩ এখন পর্যন্ত খাদ্য সহায়তা সংগ্রহ করতে গিয়ে মোট ১৩৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের দপ্তর। এছাড়াও গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অপুষ্টির অনাহারে ১৬৯ জন ফিলিস্তিনি, যার মধ্যে ৯৩ জন শিশু, মারা গেছে। এসব ঘটনা আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং মানবিক সংকট আরও ঘনীভূত হয়েছে। সবশেষ জানিয়ে দেব, যুক্তরাষ্ট্র রাশিয়া উত্তেজনা, বিশ্ব কি পরমাণু যুদ্ধের ঝুঁকির মুখে পড়তে যাচ্ছে? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার জলসীমার কাছে ২টি কৌশলগত পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন। ট্রাম্পের এই নির্দেশকে বিশ্ব পরিস্থিতির নাটকীয় মোড় বলে মনে করছেন অনেকে। রাশিয়ার বিরুদ্ধে ট্রাম্পের এই পদক্ষেপ বিশ্বজুড়ে খবরের শিরোনাম হয়েছে। বিশ্ববাজারে উদ্বেগ ছড়িয়েছে আর ন্যাটোর মিত্র দেশগুলো সতর্ক অবস্থানে গেছে। সেই সঙ্গে ইউক্রেন যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক উত্তেজনা বৃদ্ধির শঙ্কা আবারও ঘনীভূত হচ্ছে। ট্রাম্পের এই পদক্ষেপ বিশ্ব রাজনীতির দৃশ্যপট পরিবর্তন করতে পারে।
এবং পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জোরদার হচ্ছে। দিমিত্রি মেদভেদেব কী বলেছেন? গত বৃহস্পতিবার রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমানে নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেব যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে বলেন, কল্পিত ডেড হ্যান্ড কতটা বিপজ্জনক হতে পারে সে বিষয়ে ট্রাম্পের সচেতন থাকা উচিত। মূলত রাশিয়ার স্নায়ুযুদ্ধকালীন পারমাণবিক অস্ত্রব্যবস্থার প্রতি ইঙ্গিত করে তিনি এ সতর্কবার্তা দেন। মেদভেদেবের এই বক্তব্যে দারুণ চটে যান ট্রাম্প। এরপরে তিনি রাশিয়ার কাছে সাবমেরিন মোতায়েনের বহৌসী পদক্ষেপ গ্রহণ করেন। মেদভেদেবের ওই বক্তব্যকে ট্রাম্প বোকামি ও উস্কানিমূলক হুমকি বলে উল্লেখ করেছেন। মেদভেদেব এবং ট্রাম্পের এই কথার লড়াই স্নায়ুযুদ্ধের সময়ের পারমাণবিক অস্ত্র ব্যবহার নিয়ে উত্তেজনার কথাই মনে করিয়ে দিচ্ছে। কারণ ট্রাম্পের এই সিদ্ধান্ত শুধু একটি সামরিক পদক্ষেপ নয়, বরং এটি একটি বিস্তৃত চাপ প্রয়োগের অংশ, যার মধ্যে কঠোর অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণও রয়েছে। সাবমেরিন মোতায়েনের পাশাপাশি ট্রাম্প রাশিয়ার ওপর শুল্ক ও বাণিজ্য নিষেধাজ্ঞাও বাড়াচ্ছেন। তিনি নানা বৈশ্বিক জোট ও বিভিন্ন দেশের আচরণের সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাকে সরাসরি তার কৌশলে যুক্ত করছেন। যেমন, যেসব দেশ রাশিয়ার পক্ষে ঝুঁকছে বা যুক্তরাষ্ট্রবিরোধী অবস্থান নিচ্ছে, তাদের ওপর শুল্ক ও বাণিজ্য চাপ বাড়ানো হচ্ছে। এর মধ্যে ভারতও রয়েছে। ব্রিক্স জোটের গুরুত্বপূর্ণ সদস্য ভারত। দেশটি এখনও রাশিয়ার কাছ থেকে ছাড় মূল্যে তেল ও অস্ত্র আমদানি করে যাচ্ছে। মেদভেদেব ও ট্রাম্পের কথার লড়াই স্নায়ুযুদ্ধের সময় পারমাণবিক অস্ত্র ব্যবহার নিয়ে উত্তেজনার কথাই মনে করিয়ে দিচ্ছে। কারণ ট্রাম্পের এই সিদ্ধান্ত শুধু একটি সামরিক পদক্ষেপ নয়, বরং এটি একটি বিস্তৃত চাপ প্রয়োগের অংশ, যার মধ্যে কঠোর অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণও রয়েছে।